হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি গড় সংক্রান্ত অঙ্কগুলির পঞ্চম পর্বের ক্লাস। আজকের এই ক্লাসে গড় সংক্রান্ত অঙ্কগুলির মধ্যে বেশ কিছু টাইপ নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো দেখো এখানে বলেছে 17টি সংখ্যার গড় 45 এবং সংখ্যাগুলির মধ্যে প্রথম 9টি সংখ্যার গড় 51 এবং শেষ 9টি সংখ্যার গড় 36 হলে নবম সংখ্যাটি কত? তোমরা কি করবে, এখানে প্রথমে 17টি সংখ্যার সমষ্টি বের করে নেবে। 17টি সংখ্যার গড় দেয়া আছে, 17টি সংখ্যার গড় যদি 45 হয় তাহলে 17টি সংখ্যার সমষ্টি কত? 17 গুণ 45। এটা হলো 17টি সংখ্যার সমষ্টি। এটা গুণ করলে হবে 765। 765 গুণগুলো একটু তোমরা নিজেরা করে নেবে। দেখো এরপর বলেছে প্রথম 9টি সংখ্যার গড় 51। তাহলে প্রথম 9টি সংখ্যার সমষ্টি কত হবে? 9 গুণ 51। এটা এখন গুণ করব না। তারপরে বলেছে শেষ 9টি সংখ্যার তোমাকে গড় বলেছে 36। তাহলে শেষ 9টি সংখ্যার সমষ্টি কত হবে? ঠিক একইভাবে 9 গুণ 36। তাহলে দেখো এখানে 9টা সংখ্যা, এখানে 9টা সংখ্যা, টোটাল কতগুলো সংখ্যা হয়ে গেল? 18টি সংখ্যা। কিন্তু আমাদের এখানে তো মোট টোটাল 17টা সংখ্যা আছে। তাহলে 18টি সংখ্যা কি করে হলো? দেখো এখান থেকে টোটাল 1 থেকে 17টা সংখ্যা আছে। এই 17টা টোটাল সংখ্যা। এখন বলছে প্রথম থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9টি সংখ্যা। 9টি সংখ্যা, প্রথম 9টি সংখ্যা যখন তার সমষ্টি করছি তখন এই নবম সংখ্যাটা একবার ধরছি এবং শেষ 9টি সংখ্যা, এখান থেকে আবার যখন শেষ 9টি সংখ্যা করছি তখনও এই নবম সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ এই নবমতম সংখ্যাটি দুবার ধরা হচ্ছে, এই কারণে এখানে 18টি সংখ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই নবমতম সংখ্যার মান এই 9টি সংখ্যার সমষ্টির মধ্যে আছে, আবার নবমতম সংখ্যাটির মান এই শেষ 9টি সংখ্যার সমষ্টির মধ্যে আছে। সেই জন্য এখানে 18টি সংখ্যা হচ্ছে। তাহলে 18টি সংখ্যার সমষ্টি কত হবে? 18টি সংখ্যার সমষ্টি হবে 9 গুণ 51 যোগ 9 গুণ 36। এইভাবে করলে কি হবে? ক্যালকুলেশনটা করতে আমাদের সহজ হবে। এখান থেকে 9 কমন নিয়ে নাও, 51 যোগ 36, 9 গুণ 51 যোগ হবে, এটা 51 যোগ 36, 6 একে 7, 5 3 8, 9 কে 87 দিয়ে গুণ করলে তোমার হবে 7 9 63, 3 6 থাকছে হাতে, 8 9 72, 73 74 75 76 77 78, 7 8 3। এটা হলো তোমার 18টি সংখ্যার সমষ্টি। এখন 17টি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 765। তাহলে এই 18টি সংখ্যা থেকে 17টি সংখ্যা বিয়োগ করলে তোমার এই নবমতম সংখ্যাটি কত সেটা বেরিয়ে আসবে। তাহলে নবমতম বা নবম সংখ্যাটি কত? না, নবম সংখ্যাটি হলো 7 8 3 থেকে তোমাকে বিয়োগ করতে হবে কত? 7 6 5, 8 6 কে 7 18। তাহলে নবম সংখ্যাটি হলো 18। তো চলো আমরা পরের আরেকটি অঙ্ক দেখি। দেখো পরের অঙ্কটা দিয়েছে 10 জন ছাত্রের গড় বয়স 20 বছর। যদি ওই শ্রেণীতে একজন নতুন ছাত্র ভর্তি হয় তবে গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে নতুন ছাত্রের বয়স কত? এটাকে আমরা এমন একটা নিয়মে করব, দেখো খুব সহজ হয়ে যাবে, কোনো ক্যালকুলেশন করতে হবে না। দেখো কি করব, 10 জন ছাত্রের গড় বয়স তোমাকে বলে দিয়েছে 20 জন। এটা এইভাবে লিখে নেব। এরপরে দেখব যে এখন ছাত্র সংখ্যা কজন, বলছে ওই শ্রেণীতে আরো একজন ছাত্র ভর্তি হয়েছে। তাহলে ছাত্র সংখ্যা কত হবে?
10 জন ছাত্র ছিল আর একজন ভর্তি হয়েছে, তাহলে নতুন ছাত্র হবে 11 জন। নতুন ছাত্র সংখ্যা এখন কত? 11 জন। এখন যেই 11 জন ছাত্র সংখ্যা হয়ে গেল, তখনই গড় কি হয়েছে না, তখন গড় 1 বেড়ে গেছে। গড় ছিল 20, তাহলে গড় বেড়ে গিয়ে হয়েছে কত? 20 আর 1 21। এখন এখানে একরকম আমরা একটা কাজ করব। কি করব না, এই 10 আর 11-র মধ্যে পার্থক্য দেখে নেব। দেখো এখানে 10 আর 11-র মধ্যে পার্থক্য 1, আর এই ডান দিকে দেখো 20 আর 21-এর মধ্যে পার্থক্য 1। এর পরের স্টেপে আমরা এই 1-এর সঙ্গে এই 20, এই 1-এর সঙ্গে এই 11-র একটা লাইন টেনে নেব। এখন দেখো এই 20-র সঙ্গে 1 গুণ করলে হবে কত? 20, আর 11-র সঙ্গে 1 গুণ করলে হবে 11, তাহলে যোগ করলে হবে কত? 31। এটাই হলো ওই নতুন ছাত্রের মোট বয়স, বা নতুন ছাত্রের, এটাই হলো ওই নতুন ছাত্রের বয়স। দেখো সাধারণ নিয়মেও আমরা করব। সেখানে কি করব না, আমরা 10 জন ছাত্রের গড় বয়স কত? 20, তাহলে 10 জন ছাত্রের মোট বয়স কত হবে? 20 গুণ 10 সমান 200 বছর। এখন ছাত্র সংখ্যা হয়ে গেছে 11 জন, তাহলে 11 জন ছাত্রের গড় বয়স কত? 11 জন ছাত্রের গড় বয়স তো 21 বছর, তাহলে 11 জন ছাত্রের মোট বয়স কত? 21 গুণ 11। এই 11-কে 21 দিয়ে গুণ করার একটা নিয়ম আছে। দেখো 21-কে যখন 11 দিয়ে গুণ করব, তখন আমরা এই 21 সংখ্যাটাকে 2 আর 1 এরকম ছেড়ে লিখব। এরপরে 2 আর 1-এ যোগ করে কত? 3 মাঝখানে বস করে দেব। 21-কে 11 দিয়ে গুণ করলে হবে 231। দেখো এখানে গুণ করে বসাবো 231, আর এখানে যে 10টা সংখ্যার সমষ্টি 200 আর 11টা সংখ্যার সমষ্টি 231, এটা বিয়োগ করলে ওই নতুন ছাত্রের বয়স বের হবে। 231 বিয়োগ 200 সমান 31 হলো ওই নতুন ছাত্রের বয়স। দেখো এখানে সংখ্যাগুলো একটু ছোট ছোট দেয়া আছে, অর্থাৎ 20, 10 ছোট ছোট সংখ্যা আছে বলে আমরা এরকম গুণ গুণ করে করে এটা করতে পারলাম। কিন্তু যখন ডেটাটা একটু বড় দিয়ে দেবে, তখন কিন্তু এইভাবে করতে আমাদের অনেক সময় লাগবে। তাই আমরা যদি এইভাবে করি, কোনো গুণ বেশি করতে হচ্ছে না, তাহলে এইভাবে করলে আমরা যত জটিলই অঙ্ক দিক না কেন খুব অল্প সময়ের মধ্যে করতে পারবো। তো চলো পরের অঙ্কটা আমরা দেখি এবং সেখানে একটু ডেটাগুলো বড় নেব। পরের অঙ্কটা কি আছে দেখো, 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর। যদি ওই শ্রেণীতে 10 জন নতুন ছাত্র ভর্তি হয়, তবে গড় বয়স 0.2 বছর বেড়ে যায়। নতুন ছাত্রের বয়সের গড় কত? দেখো এটা আমরা এমন ভাবে করব যে আমাদের অনেক জটিল ক্যালকুলেশন করতে হবে না। তো চলো দেখি কি করা যায়। দেখো এখানে বলছে 40 জন ছাত্র আছে যাদের গড় বয়স 15 বছর। এরপর বলছে ওই শ্রেণীতে আরো 10 জন নতুন ছাত্র ভর্তি হয়েছে। যদি নতুন 10 জন ছাত্র ভর্তি হয়, তখন ছাত্রের সংখ্যা হয়ে যাবে 50 জন। এখন 50 জন ছাত্রের গড় বয়স বলেছে 0.2 বছর বেড়ে গেছে। তাহলে আগে গড় ছিল 15, 15-র সঙ্গে তুমি 0.2 যোগ করে দাও, তাহলে কত হবে? 15.2 বছর। এখন এইখানে দেখো 40 আর 50 এই দুটোর মধ্যে পার্থক্য কত না 10। আবার এইদিকে 15 আর 15.2 এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 0.2। কেন 0.2 না 15.2 থেকে 15 বিয়োগ করলে হবে কত না 0.2। এখন
নিয়ম অনুযায়ী আমরা কি করব না এই 10 সঙ্গে 15 গুণ করব, আর এই 0.2 সঙ্গে এই 50 গুণ করব। এই লাইনটার সঙ্গে এই লাইনটা আর এই লাইনটার সঙ্গে এই লাইনটা আমরা গুণ করব। 15কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 150। আর 0.2 কে 50 দিয়ে গুণ করলে কত হবে? 50 দুয়ে 100, তার মানে হচ্ছে 10। 50কে 0.2 দিয়ে গুণ, 50কে তুমি যদি 0.2 দিয়ে গুণ করো তোমার হবে, দেখো গুণটা কিরকম ভাবে করো, 50 তাকে 2 দিয়ে আগে গুণ করে নাও, 50 দুগুণে 100, এখানে তোমার দশমিক আছে তাহলে এক ঘর পর দশমিক হবে, তাহলে 10 হবে, তাহলে এর সঙ্গে তুমি 10 যোগ করে দাও, 150। এই 160 বছর। তাহলে এই যে 10 জন ছাত্র নতুন ভর্তি হয়েছে, ওই 10 জন ছাত্রের মোট বয়স হচ্ছে 160 বছর। এখানে বলেছে নতুন ছাত্রের গড় বয়স কত, এটাকে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 জন ছাত্রের গড় বয়স কত হবে? 160কে 10 দিয়ে ভাগ করলে হবে 16 বছর। দেখো আমরা এমন ভাবে করলাম যে এখানে তোমার কোনো জটিল ক্যালকুলেশন করতে হলো না। এখন আরেকটা নতুন টাইপের অঙ্কের দিকে আমরা এগোচ্ছি। দেখো পিতা ও 4 সন্তানের গড় বয়স 14 বছর এবং মাতা ও 4 সন্তানের গড় বয়স 12 বছর। মাতার বয়স 35 বছর হলে পিতার বয়স কত? একদম এটা আমরা স্বাভাবিক নিয়মে করব। দেখো পিতা প্লাস 4 সন্তানের গড় বয়স দেয়া আছে 14 বছর। তাহলে পিতা আর 4 সন্তান টোটাল এখানে কতজন হচ্ছে? 5 জন হচ্ছে, তাদের গড় বয়স দেয়া আছে 14 বছর। এখন এটা যদি আমরা তাদের মোট বয়স বের করি 5 দিয়ে গুণ করতে হবে। পিতা আর 4 সন্তান টোটাল 5 জন, গড় বয়স দেয়া আছে 14 বছর, তাহলে এখান থেকে আমরা পিতা ও 4 সন্তানের মোট বয়স কত? 5 14 70 বছর। একইভাবে বলেছে মাতা ও 4 সন্তানের গড় বয়স 12 বছর। মাতা প্লাস 4 সন্তান, 4 সন্তানের গড় বয়স কত? 12 বছর। 12 বছর, তাকে সমষ্টি বা মোট বয়স বের করতে হলে কি করব? মাতা একজন আর 4 সন্তান টোটাল 5 জন, 5 দিয়ে গুণ করব, সমান 60 বছর। এখন এখানে একটা স্ট্রেট লাইন টেনে নাও। দেখো এটা যদি আমরা বিয়োগ করি, 4 সন্তান 4 সন্তান কেটে যাবে, এখানেও বিয়োগ চিহ্ন হবে। পিতা বিয়োগ দেখো মাতা সমান 70 থেকে 60 বিয়োগ করলে 10 বছর। এখন দেখো আলাদাভাবে বলে দিয়েছে মাতার বয়স 35 বছর, পিতাটা রয়ে যাবে, মাতার বয়স এই মাতার জায়গায় 35 বছর বসে যাবে, সমান 10 বছর। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স সমান 10টা ডান দিকে আছে সমানের, ডান দিকেই থেকে যাবে, 35টা ডান দিকে এসে সমান চিহ্নের ডান দিকে এসে প্লাস 35 হয়ে যাবে, সমান কত? 35 আর 10-এ 45 বছর। তাহলে পিতার বয়স কত বের হলো? না 45 বছর। তো চলো আরো একটা টাইপের অঙ্ক আমরা দেখব। পরের অঙ্কটা এমন বলছে 12টি পর্যবেক্ষক গড় 28, পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 লেখা হয়েছে, সঠিক গড় কত? এখানে 12টি পর্যবেক্ষক গড় 28। এখন
পরে দেখা গেল 26-এর পরিবর্তে 62-র পরিবর্তে 26 লেখা হয়েছে। তাহলে লেখার কথা ছিল কত? লেখার কথা ছিল 62 আর লেখা হয়েছে কত? 26। তাহলে লেখার কথা 62, লেখা হয়েছে কত? লেখা হয়েছে কত না 26 লেখা হয়েছে, ভুল করে 26 লেখা হয়ে গেছে। তাহলে কত বেশি বা কম লেখা হয়েছে? তাহলে 62 লেখার কথা 26 লেখা হয়েছে, তাহলে দেখা যাচ্ছে 36 কম লেখা হয়েছে। এই 36টা কম লেখা হয়েছে। তাহলে যদি 36 কম লেখা হয়, গড়ে তাহলে কত লেখা হয়েছে কম? তাহলে এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 3, গড়ে 3 কম লেখা হয়েছে। তাহলে সঠিক গড় তাহলে কত হবে? 28 যেটা গড়, তো ভুল, কারণ 28টা লেখার কথা কত হবে? ওটা 28টা হবে একটা গড়, 28 একটা গড়, কিন্তু এটা ভুল গড়। সঠিক গড় তখনই হবে যদি আমি 3 যোগ করে দিই, কারণ এই 3টা কম লেখা হয়েছে। তাহলে 28-এর থেকে নিশ্চয়ই বেশি হবে। 28 আর 3-এ কত হবে? 28 আর 3-এ হবে 31। এই 31 হলো সঠিক গড়। তাহলে কি করতে হবে না, প্রথমে যেটা ভুল সেই ভুলটা সঠিক থেকে বিয়োগ করে দিতে হবে। এখানে 26 তো ভুল লেখা হয়েছে, সঠিক লেখার কথা ছিল কত? 62। সেই 62 থেকে আর যেটা লেখা হয়েছে 26 সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করতে কত হচ্ছে? 36 হচ্ছে। এবং এই 36টা হচ্ছে টোটাল একটা সংখ্যা, তার গড় কত? এখানে টোটাল 12টি সংখ্যা, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 হচ্ছে গড়, এই 3 হচ্ছে কম লেখা হয়েছে, তার নিশ্চয়ই সঠিক লেখা হয়েছে। 28-এর সঙ্গে 3টা যোগ করে দিতে হবে। নেক্সট যে অঙ্কটা দেখো, ঠিক আগের মতো সেম, বলছে 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর পরিবর্তে 48 নেওয়া হয়েছে, সঠিক গড় কত? লেখার কথা ছিল 73, কিন্তু ভুল করে লেখা হয়ে গেছে 48। তাহলে 73 যদি লেখার কথা থাকে, সেখান থেকে যদি ভুল করে 48 লেখা হয়, তাহলে কত কম লেখা হয়েছে? দেখো, কম লেখা হয়েছে 73 থেকে 48 বিয়োগ করে দাও, তোমার লেখা হয়েছে কত কম না 25, 25 কম লেখা হয়েছে। তাহলে গড়ে কত কম লেখা হয়েছে? দেখো, এখানে টোটাল সংখ্যা দেয়া আছে 25টি, তাহলে তুমি 25কে 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে গড়ে হচ্ছে কত? 1। এই দেখো, 1 নম্বর হচ্ছে গড়ে 1 নম্বর কম লেখা হয়েছে। 25টি সংখ্যার গড় 13, তাহলে যদি 1 নম্বর কম লেখা হয় ভুল লেখার জন্য, তাহলে সঠিক গড়টা কত হবে? 13 যোগ 1 সমান 14 হচ্ছে সঠিক গড়। তোমার সঠিক গড় হলো 14। তো চলো আরো নতুন নতুন টাইপের অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো, নেক্সট অঙ্কটা বলেছে 3টি সংখ্যার গড় 28, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক এবং তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? এখানে আমরা 3টে সংখ্যা প্রথমে ধরে নেব। কিভাবে ধরবো? দেখো, প্রথমে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক, তাহলে 3টে সংখ্যাকে আমরা এইভাবে ধরে নিই, একটা a, আর একটা হচ্ছে b, আর হচ্ছে c হচ্ছে 3 নম্বর সংখ্যা। এখন দেখো, বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক, তাহলে আমরা এখানে দ্বিতীয় সংখ্যাটা ধরবো। দ্বিতীয় সংখ্যাটা ধরে নেব x। যদি দ্বিতীয় সংখ্যাটি x হয়, তাহলে এখান থেকে আমরা প্রথম সংখ্যাটি বের করতে পারবো, কারণ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক,
তাহলে এখান থেকে প্রথম সংখ্যাটি আমরা পাবো x/2 অর্ধেক। এরপর বলেছে তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার আবার দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যাটি x, তাহলে তৃতীয় সংখ্যাটি দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যা যদি দ্বিগুণ হয় তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব, তাহলে হবে কত 2x। তাহলে তিনটে সংখ্যা আমরা কি কি পেলাম, x/2, x আর 2x। এই হলো তিনটে সংখ্যা। এখান থেকে আমরা তিনটে সংখ্যার সমষ্টি বের করব। তিনটে সংখ্যার সমষ্টি কত, x/2 যোগ x যোগ 2x। এই হলো তিনটে সংখ্যার সমষ্টি। এখন দেখো তিনটে সংখ্যার গড় বলেছে 28। এখান থেকে তিনটে সংখ্যার সমষ্টি বের করতে পারবো। তাহলে এইটা সমানই হচ্ছে 28 কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে সমান হয়ে গেল। 28 কে 3 দিয়ে গুণ করলে আমরা তিনটে সংখ্যার সমষ্টি পেয়ে গেছি, আর আমরা x ধরে তিনটে সংখ্যার সমষ্টি পেয়েছি। দুটোকে আমরা সমান করে দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো x/2 এটা রেখে দেব, প্লাস 2x আর x 3x সমান 28 গুণ 3। 2 লসাগু হবে, x প্লাস 6x সমান 28 গুণ 3। এখন দেখো 6x আর x 7x সমান 28 গুণ 3, আর এই 2টা এখানে চলে আসবে 2। তাহলে দেখো 7x সমান 28 গুণ 3 গুণ 2, এটা আমরা এই দিকে লিখে নেব। 7x সমান 28 গুণ 3 গুণ 2। এখান থেকে x সমান 28 গুণ 3 গুণ 2, 7 দিয়ে কাটলে 4 7 কে 28, x সমান 4 3 12, 12 দিয়ে 24। তাহলে x সমান আমরা কি ধরেছিলাম, x সমান হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে এখন দেখো এখান থেকে আমরা দ্বিতীয় সংখ্যাটি পেয়ে গেলাম কত, 24। কিন্তু আমাকে কি বের করতে বলেছে, তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা হচ্ছে 2x। তাহলে 2x কে আমরা 2x কে কি করব, 24 দিয়ে গুণ করে দেব। তাহলে 24 গুণ 2 সমান 48। এই 48 হলো তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটি হলো 48 বা 48। দেখো পরের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। বলছে a b c d এবং e পরপর 5টি বিজোড় সংখ্যা। a ও c এর গড় 59, সবচেয়ে ছোট সংখ্যাটি কত। এখন আমরা দেখো পরপর এখানে যে 5টা সংখ্যা বিজোড় সংখ্যা বলেছে, পরপর যে 5টা বিজোড় সংখ্যা আমরা এইভাবে লিখে নিচ্ছি, a b c d e। এই হলো 5টা পরপর বিজোড় সংখ্যা। এখন তোমাকে বলে দিয়েছে a ও c এর গড় 59। তার মানে কি, তার মানে a এবং c এর মাঝখানে আছে 59, আর এখানে a এবং c এর মাঝখানে কে আছে, b আছে। তাহলে এই b এর ভ্যালু হচ্ছে 59। খুব সহজেই আমরা এটা বের করতে পারছি। এরপরে বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত, যদি আমরা 59 থেকে ডান দিকে যাই তাহলে সংখ্যা পরপর বাড়বে, আর যদি বাঁ দিকে আসি তাহলে কি হবে, সংখ্যাটি কমবে। তোমাকে বলেছে যেগুলো বিজোড় সংখ্যা বলে দিয়েছে। তাহলে 59 এর আগের বিজোড় সংখ্যা কত, 59 থেকে তোমাকে 2 বিয়োগ করতে হবে। 59 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 57। কারণ একটা বিজোড় সংখ্যা থেকে পরবর্তী বিজোড় সংখ্যা যেতে গেলে তোমাকে হয় 2 যোগ করতে হয়,
অথবা 2 বিয়োগ করতে হয়। যেমন ধরো 3 একটি বিজোড় সংখ্যা, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা কত হবে? 3 যোগ 2 সমান 5। ঠিক একইভাবে আগে বা 7 এর আগের বিজোড় সংখ্যা হবে 7 বিয়োগ 2 সমান 5।